হ্যালো এভরিওয়ান, আমি রণদীপ চলে এসেছি অলৌকিকের সন্ধানের আরও একটা নতুন এপিসোড নিয়ে। তোমাদের সকলের প্রিয় শো কেমন লাগছে জানাও আমাদের কমেন্ট বক্সে। আর প্লিজ এই যে ঘটনাগুলো আমরা তোমাদের শোনাচ্ছি সেই ভিডিওর লিঙ্কটা তোমরা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে নিও। সবাইকে জানিও যে এরকম একটা নতুন শো এসেছে, যে শো তোমাদেরকে শোনায় তোমাদের মতোই অনেক মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক ঘটনা। আজ আমাদের যে চিঠি পাঠিয়েছে তার নাম গৌরব রায়। গৌরব রামপুরহাটের বাসিন্দা। শুরু করছি আজকের চিঠি। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা এবং সৌমদা, নমস্কার। আমার নাম গৌরব রায়। আমি রামপুরহাটের বাসিন্দা। পেশায় আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা আমি নিয়মিত দেখি। কখনো ভাবিনি যে একদিন নিজের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে চিঠি লিখব, কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে তা এতটাই ভয়ঙ্কর, এতটাই অবিশ্বাস্য যে অন্য কাউকে সেই ঘটনা লিখলে হয়তো তারা বিশ্বাসই করবে না আমার কথা। প্রতি রাত্রে সেই স্মৃতি এখনো আমাকে তাড়া করে বেড়ায়। ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসি। আমার স্ত্রী রিমা আমাকে নিয়ে খুবই চিন্তিত, তাই ভাবলাম আপনাদের সঙ্গেই এই অভিজ্ঞতা শেয়ার করে নিই। ঘটনাটা ঘটেছিল গত মাসের শেষের দিকে, অক্টোবরের প্রায় শেষ সপ্তাহ। আমার কাজের সূত্রে আমাকে প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হয়। সেদিনও আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল বর্ধমান জেলার একটা প্রত্যন্ত অঞ্চলে। সেখানে একটা নতুন নার্সিং হোম খুলেছে। তার সঙ্গে আমার কোম্পানির ওষুধের একটা ডিল করতে যাচ্ছিলাম। জায়গাটা বেশ দূরে, গ্রামের মধ্যে। গ্রামের নামটা আমি না হয় উজ্জ্বই রাখছি। সকালে বেরিয়ে মিটিং শেষ হতে হতে বিকেল 5টা বেজে গেল। ফেরার সময় গাড়িতে উঠে দেখলাম আকাশে কালো মেঘ জমেছে। অক্টোবরের শেষেও এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের ছেড়ে যায়নি। তাই ভাবলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। কিন্তু ভাগ্য সেদিন আমার সঙ্গে ছিল না। মূল রাস্তায় আসার জন্য যে সরু রাস্তা দিয়ে যেতে হয়, সেখানেই গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটা প্রচণ্ড শব্দ পেলাম। আমার গাড়ির টায়ার ব্লাস্ট করেছে। গাড়ি থেকে নেমে দেখি পেছনের ডান দিকের টায়ারটা পুরোপুরি ফেটে গেছে। স্টেপনি তো আছে, কিন্তু সমস্যা হলো সেই জায়গাটা। চারপাশে ধান ক্ষেত আর দূরে দূরে কয়েকটা গাছের সারি। রাস্তার ধারে একটা পুরনো মন্দির দেখা যাচ্ছিল। মনে হলো অনেকদিন সেখানে কেউ যায় না। আকাশ ততক্ষণে একদম কালো হয়ে গেছে। সময় তখন সন্ধে 6টা কি 6:30 হবে। আমি তাড়াতাড়ি আমার স্টেপনি বদলানোর কাজে লেগে গেলাম, কিন্তু জ্যাকটা কিছুতেই ঠিকমতো কাজ করছে না। আমার ঘাম ঝরছে গলগল করে। ঠিক তখনই প্রথম বৃষ্টির ফোঁটা পড়ল। মনে হলো এইবার বুঝি বিপদে পড়লাম। চারপাশে কোনো বাড়িঘর নেই, কোথায় আশ্রয় নেব? তার ওপর ঠান্ডাটাও আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এই অসময়ের বৃষ্টিতে ভিজলে জ্বর অবধারিত। হঠাৎ খেয়াল হলো ওই যে মন্দিরটা দেখেছিলাম, ওইখানে হয়তো কিছুক্ষণ বৃষ্টি থেকে বাঁচা যাবে। দ্রুত টর্চ নিয়ে মন্দিরের দিকে এগোলাম। বৃষ্টি ততক্ষণে বেশ জোরে পড়তে শুরু করেছে।
মন্দিরটা রাস্তা থেকে খানিকটা ভেতরে, একটা সরু ভাঙা পথ ধরে যেতে হয়। দুপাশে জঙ্গল এবং আগাছা। মনে হলো বছরের পর বছর যেন কেউ এই পথ দিয়ে যায়নি। মন্দিরের সামনে পৌঁছে দেখলাম পুরনো একতলা একটা ভবন। দেওয়াল থেকে রং উঠে গেছে, অনেক জায়গায় ইট খসে পড়েছে, সামনের দরজাটাও ভাঙা। দরজার ওপরে কিছু একটা লেখা ছিল, কিন্তু এখন এত পুরনো হয়ে গেছে যে আর সেটা বোঝা যাচ্ছে না। এমনকি কিসের মন্দির এটা সেটাও বুঝতে পারলাম না, কারণ দরজা ঠেলে যখন আমি ভেতরে ঢুকেছি তখন মন্দিরের মাঝখানে যে মূর্তি রাখার জায়গা অর্থাৎ বেদি, সেখানে কিন্তু কিচ্ছু নেই। চারপাশে ধুলো আর মাকড়সার জাল। ছাদ থেকে কিছু জায়গা দিয়ে বৃষ্টির জল পড়ছে। একটা কোণে একটা পুরনো কাঠের বেঞ্চ পড়ে আছে। বৃষ্টি তখন মুষলধারে ঝরছে, বাইরে বজ্রপাতের শব্দ। আমি ভাবলাম বৃষ্টি একটু কমলেই বেরিয়ে পড়ব। মোবাইল বের করে দেখলাম নেটওয়ার্ক নেই। অবশ্য এই সব জায়গায় সেটা স্বাভাবিক। ব্যাটারিও প্রায় শেষ। ভাবলাম এইটুকু ব্যাটারি বাঁচিয়ে রাখি, দরকার পড়তে পারে। বেঞ্চের ওপর বসলাম, পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলাম। চারপাশটা একবার ভালো করে দেখার চেষ্টা করলাম টর্চের আলোয়। দেওয়ালে কিছু পুরনো ছবি ঝুলছে। মন্দিরে এরকম ছবি আমি আগে দেখিনি। বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। একটা কোণে একটা ছোট দরজা দেখা যাচ্ছে। মনে হলো ভেতরে কোনো ঘরে যাবার পথ। অনেক সময় মন্দিরে ভেতরে গর্ভগৃহে যাওয়ার এরকম একটা রাস্তা থাকে। যাই হোক, আমি সেদিকে আর গেলাম না। বসে বসে সময় কাটছে। হঠাৎ মনে হলো একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। মানে গন্ধটা ঠিক কী রকম সেটা বোঝাতে পারছি না। যেন পোড়া গন্ধ, আবার মনে হচ্ছে না পচা কিছুর গন্ধ। নাক চেপে ধরলাম। ভাবলাম এই পুরনো জায়গায় এরকম একটা গন্ধ হতেই পারে, হয়তো ইঁদুর বা কোনো প্রাণী মরে পচে আছে। কিন্তু গন্ধটা ক্রমশ বাড়ছিল, এতটাই তীব্র হয়ে উঠেছিল যে একসময় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি উঠে দরজার কাছে গেলাম তাজা বাতাস নেবার জন্য। বৃষ্টি তখনও থামেনি, কিন্তু একটু কমেছে। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ পেলাম, ঘস ঘস করে কিছু একটা টানার শব্দ। চমকে পেছনে ফিরে তাকালাম। টর্চ জ্বালিয়ে ঘরের ভেতরটা দেখলাম, না কিচ্ছু নেই। হয়তো ইঁদুর হবে এই ভেবে আমি দরজার দিকে মুখ ফেরালাম, আর সঙ্গে সঙ্গে শব্দটা আবার এলো, এবার একটু জোরে। আর সেই সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ আমাকে দেখছে। পিঠের দিকে যেন কারোর উপস্থিতি অনুভব করলাম। আমার লোম খুব খাড়া হয়ে গেল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। শক্ত হাতে টর্চ ধরে পুরো ঘরটায় আলো ফেলে দেখলাম, না কেউ নেই। শুধু সেই পুরনো মূর্তির জায়গা, বেঞ্চ আর দেওয়ালের ওই ছবিগুলো। কিন্তু তবুও আমার অনুভূতিটা যাচ্ছে না। মনে হচ্ছে কেউ লুকিয়ে আছে কোথাও, খুব কাছেই। তাকাতে তাকাতে হঠাৎ চোখ আটকে গেল কোণের ওই ছোট্ট দরজাটায়। আচ্ছা, দরজাটা কি একটু ফাঁক হয়ে আছে? আগে তো বন্ধ মনে হয়েছিল। নাকি আমি ঠিক মনে রাখিনি, বা আমার চোখের ভুল হতে পারে। অন্ধকারে আর টর্চের কাঁপা আলোতে আগেরবার ঠিক বুঝতে পারিনি। যাই হোক, ওই দরজার দিকে যাবার কোনো ইচ্ছে আমার ছিল না। তাই ভাবলাম বৃষ্টি না কমলেও এখান থেকে বেরিয়ে পড়াই ভালো হবে। একটা অস্বস্তিকর অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। দরজার দিকে পা বাড়াতেই আবার সেই শব্দ, কিন্তু এবার শব্দটা একটু অন্যরকম। মনে হলো যেন কেউ ফিস ফিস করে কিছু একটা বলছে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। বাংলাতে শুনতে পেলাম কেউ একজন বলছে, এসেছো? শব্দটা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। কণ্ঠস্বর বলে মনে হলো না, মনে হলো যেন হাওয়া কথা বলছে।
বা অনেক দূর থেকে কেউ ডাকছে আমায়। কে কে আছেন ওখানে? আমার টর্চ কাঁপছে, গলাও সেই সঙ্গে কাঁপছে। কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বজ্রপাতের শব্দ। হয়তো কল্পনা, হয়তো বাতাসের শব্দ। নিজেকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু আমার অন্তর জানে যে সেটা কল্পনা ছিল না। তাড়াতাড়ি বেরোতে যাচ্ছিলাম, হঠাৎই মোবাইল ফোনটা বেজে উঠল। একটা নোটিফিকেশন, একটা মেসেজ এসেছে। চমকে ফোন বের করলাম, দেখি আমার স্ত্রীর মেসেজ। কোথায় আছো? অনেক চিন্তা হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, একটু আগে তো নেটওয়ার্ক ছিল না, এখন হঠাৎ কিভাবে? যাই হোক, তাড়াতাড়ি রিপ্লাই করতে গেলাম, কিন্তু লেখা শেষ হবার আগেই আবার নেটওয়ার্ক চলে গেল। মেসেজটা আর পাঠানো হলো না। আমি আর দেরি না করে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। বৃষ্টি বেশ কমে এসেছে, কাদা মারিয়ে গাড়ির কাছে পৌঁছে যাওয়া যাবে। দরজার কাছে পৌঁছে গেছিলাম, ঠিক তখনই পেছন থেকে একটা প্রচণ্ড জোরে শব্দ হলো। ঠাস করে কিছু একটা পড়ার শব্দ। পেছনে তাকিয়ে দেখি ভেতরের সেই ছোট্ট দরজাটা পুরোপুরি খুলে গেছে। সেখান থেকে ঘন কালো অন্ধকার বেরিয়ে আসছে, যেন টর্চের আলো সেই অন্ধকার ভেদ করতে পারছে না। আমার হৃদস্পন্দন প্রায় থেমে যাবার জোগাড়। পা দুটো যেন শিকড়ের মতো মাটিতে আটকে গেল, নড়তে পারছি না আমি। তারপর সেই অন্ধকার থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা আকৃতি। প্রথমে খুব অস্পষ্ট, তারপর ধীরে ধীরে সেটা সামনে এলে চেহারাটা স্পষ্ট হতে লাগলো। একজন মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা দেখা যাচ্ছে না, চুল এলোমেলো করে ছড়ানো রয়েছে মুখের সামনে। কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছে, যেভাবে নড়ছে, সেটা স্বাভাবিক নয়। মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে যেন মহিলাটা ভাসছেন, আর নড়াচড়াটা খুবই অদ্ভুত, যেন হাতড়ে হাতড়ে এগোচ্ছে। চিৎকার করতে গিয়েও আমার কণ্ঠস্বর বেরোলো না। মুখ হাঁ হয়ে গেল, কিন্তু কোনো আওয়াজ নেই মুখে। সেই আকৃতি আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগ। অপেক্ষা করছিলাম। সেই একই কণ্ঠস্বর, এবার আরো স্পষ্ট, ঠান্ডা, নিষ্প্রাণ। টর্চটা আমার হাত থেকে পড়ে গেল, মেঝেতে পড়ে সেটা গড়াগড়ি খেতে লাগলো। আলোর রশ্মি এদিক ওদিক নাচছে। হঠাৎ মনে হলো কারোর যেন হাত আমার কাঁধে পড়ল, বরফের মতো ঠান্ডা। ঘাড়ের কাছে একটা শীতল নিঃশ্বাস অনুভব করলাম। ব্যাস, আর নয়। জানি না কোথা থেকে শক্তি এলো, চিৎকার করে ছুটে গেলাম দরজার দিকে। পেছন ফিরে দেখার সাহস নেই, আমি শুধু দৌড়াচ্ছি। দরজা পেরিয়ে বাইরে, বৃষ্টি, কাদা, কিচ্ছু মনে নেই, শুধু দৌড়ানো। পেছন থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদের শব্দ ভেসে এলো, যেন একসঙ্গে অনেকগুলো মানুষ চিৎকার করছে, কান ফাটার মতো শব্দ। তারপর হঠাৎই সব চুপ। হাঁপাতে হাঁপাতে গাড়ির কাছে এসে পৌঁছালাম। কাঁপতে কাঁপতে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা লক করে দিলাম। ইগনিশন চালু করলাম না, গাড়ি স্টার্ট নিল না। একবার, দুবার, তিনবার চেষ্টা করলাম। আমার হাত এতটাই কাঁপছে যে আমি চাবিও ঠিক মতো ঘোরাতে পারছি না। প্লিজ প্লিজ স্টার্ট হয়ে যা, মনে মনে আমি প্রার্থনা করছি। চতুর্থবারের চেষ্টায় গাড়ি স্টার্ট নিল। ওহ, থ্যাংক গড। ফ্ল্যাট টায়ার নিয়ে আমি গাড়ি চালাতে শুরু করলাম। ঠক ঠক করে শব্দ হচ্ছে, কিন্তু আমি থামবো না।
যত দূর সম্ভব এই জায়গা থেকে আমাকে দূরে চলে যেতে হবে। রিয়ার ভিউ মিররে চোখ গেল। মনে হলো মন্দিরের সামনে একটা কিছু দাঁড়িয়ে আছে, সাদা রঙের কিছু, আর তার চারপাশে আরো কিছু ছায়া মূর্তি। কতগুলো তা ঠিক বুঝতে পারলাম না। তারা সবাই আমার গাড়ির দিকে তাকিয়ে আছে। প্যাডেলে চাপ দিয়ে গাড়ির স্পিড বাড়ালাম। ফ্ল্যাট টায়ার আর বৃষ্টি ভেজা রাস্তায় গাড়ি দুলছে, কিন্তু আমি থামছি না। প্রায় 10 মিনিট পর আমি মূল রাস্তায় এসে পৌঁছালাম। সেখানে কিছু দোকান আছে, মানুষজন আছে। একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামালাম। আমার হাত এখনো কাঁপছে, সারা শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু আমার প্রচন্ড শীত লাগছে। দোকানের মালিক এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবু, অসুস্থ লাগছে নাকি? আমাকে 1 কাপ চা দিন। আমি শুধু এইটুকুই বলতে পারলাম। চা খেতে খেতে ভাবছিলাম, কি হলো এইমাত্র? এসব কি সত্যি নাকি কল্পনা? না 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 না, কল্পনা তো এত বাস্তব হয় না। আমি স্পষ্ট দেখেছি, স্পষ্ট অনুভব করেছি। সেই ঠান্ডা স্পর্শ এখনো আমার গায়ে লেগে আছে যেন। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছি, ওই যে একটু ভেতরে একটা মন্দির আছে, ওখানে কেউ যায় না? দোকানদার অদ্ভুত চোখে তাকালো, তারপর বলল, আপনি ওখানে গেছিলেন নাকি? হ্যাঁ, বৃষ্টি থেকে বাঁচতে। সে আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল। তারপর বলল, ওই মন্দিরে কেউ যায় না বাবু, বহুকাল থেকে বন্ধ। ওখানে নাকি অনেক অঘটন ঘটেছিল, গ্রামের লোকেরা এখন আর ওদিকে পাও দেয় না। অঘটন? কিরকম অঘটন? আগে সে বহুকালের ঘটনা। শুনেছি বছর 50 আগে ওই মন্দিরে একটা পুরোহিত পরিবার থাকতো, পূজা অর্চনা করত। তারপর একদিন রাত্রে কি হলো, পুরো পরিবার, মা বাবা 2 ছেলে সবাই মারা গেল। কেউ জানে না ঠিক কি হয়েছিল। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। তারপর থেকে নাকি ওখানে অদ্ভুত ঘটনা ঘটে। যারা যায় তাদের সঙ্গে খারাপ কিছু হয়, তাই আর কেউ যায় না। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মেয়ে 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 সাদা শাড়ি। আচ্ছা, কি কি হয়েছিল ওই মেয়েদের? আমি জিজ্ঞেস করলাম। এই বড় মেয়েটা নাকি বিয়ে হওয়ার ঠিক আগের রাত্রে মারা যায়। কিভাবে মারা গেল সেটাও কেউ জানে না। ছোট মেয়েটাও তার কয়েকদিন পরে। তারপর বাবা মা, ভয়ঙ্কর কাণ্ড ছিল সেসব। শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি যাকে দেখেছি সে কি সেই মেয়ে? তাড়াতাড়ি চা শেষ করে টাকা দিয়ে বেরিয়ে এলাম। গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। পুরো রাস্তায় শুধু একবার পেছনে তাকিয়েছি রিয়ার ভিউ মিররে। আমার মনে হলো আমার পেছনের সিটে কেউ বসে আছে। চমকে গাড়ি প্রায় আনকন্ট্রোলড হয়ে যাচ্ছিল, কিন্তু তারপর তাকিয়ে দেখি না, কেউ নেই। বাড়ি ফিরে স্ত্রীকে সব ঘটনা বললাম। প্রথমে সে বিশ্বাসই করল না, ভাবলো আমি অসুস্থ হয়ে পড়েছি বা স্ট্রেস নিয়েছি। কিন্তু যখন আমার অবস্থা দেখলো, হাত কাঁপছে, ঠিকমতো কথা বলতে পারছি না, সারা শরীরে ঘাম, তখন সে বুঝলো যে ব্যাপারটা সিরিয়াস। সেদিন রাত্রে একদম ঘুম হয়নি। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে। সাদা শাড়ি পরা মহিলা, চুলে ঢাকা মুখ, ভেসে থাকা পা, আর সেই কণ্ঠস্বর। আমি পরদিন অফিস যেতে পারলাম না, বাড়িতেই থাকলাম। স্ত্রী একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমি রাজি হলাম না। ডাক্তার কি করবে? এটা তো কোনো শরীরের অসুখ নয়। দুপুরের দিকে একজন বয়স্ক প্রতিবেশী কাকু এলেন। রিমা তাকে সব বলেছিল। তিনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, দেখো গৌরব, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা বুঝি না, দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নাই। তোমার সাথে যা হয়েছে তা হয়তো সত্যি,
ওই মন্দিরের কথা আমিও শুনেছি। অনেক পুরনো কাহিনী। এসব জায়গায় অশুভ শক্তি জমা হয়ে থাকে। তুমি দুর্ঘটনাক্রমে সেই শক্তির সংস্পর্শে এসে গেছো। কিন্তু এখন কি করব? এই ভয় থেকে আমি কিভাবে মুক্তি পাব? তা তো বলা মুশকিল। তুমি একটা কাজ করো, তুমি একজন তান্ত্রিকের কাছে যাও বা কোনো পুরোহিত যিনি এসব ব্যাপারে অভিজ্ঞ। তিনি তোমায় কিছু একটা উপায় বলবেন। পরদিন আমি একজন পুরোহিতের কাছে গেলাম। অনেক বৃদ্ধ অভিজ্ঞ মানুষ। আমার সব কথা শুনে তিনি বললেন, তুমি ভাগ্যবান যে বেরিয়ে আসতে পেরেছ। অনেকেই পারে না। ওই আত্মা তোমাকে টেনে ধরার চেষ্টা করছিল। ওরা নিঃসঙ্গ, ওরা চায় কেউ ওদের সঙ্গে থাকুক। তিনি আমাকে মন্ত্র দিলেন, একটা কবচ দিলেন, আর বললেন নিয়মিত পুজো করতে। বললেন আর কখনো ওই জায়গায় যেও না, এমনকি কাছেও নয়। সেই থেকে আমি কবচটা সব সময় আমার সঙ্গে রাখি। মন্ত্রটাও পড়ি প্রতিদিন, কিন্তু আমার ভয়টা যায় না। আসল সমস্যা শুরু হলো তার পরের সপ্তাহে। একদিন রাত্রে ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠলাম। মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। স্ত্রী পাশে ঘুমাচ্ছে। ঘরের মধ্যে স্তব্ধতা, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ যেন আমার নাম ধরে ডাকছে। গৌরব, গৌরব। সেই কণ্ঠস্বর আমি চিনতে পারলাম, মন্দিরের সেই কণ্ঠস্বর। বিছানায় উঠে বসলাম। চারপাশে তাকালাম না, কেউ নেই। শুধু আমার আর স্ত্রীর ছায়া পড়েছে রাস্তার বাতির আলোয়। গৌরব, গৌরব, ফিরে এসো। কণ্ঠস্বরটা আসছে জানলার দিক থেকে। ধীরে ধীরে আমি জানলার কাছে গেলাম। পর্দা সরিয়ে বাইরে তাকালাম। রাস্তায় কেউ নেই। নিস্তব্ধ রাত। শুধু দূরে একটা কুকুর ডাকছে। কিন্তু হঠাৎ আমার চোখ আটকে গেল রাস্তার ওপারে একটা গাছের নিচে। সেখানে কেউ দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, স্থির দাঁড়িয়ে। এই অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমি জানি সে আমার দিকেই তাকিয়ে আছে। পর্দা ছেড়ে পিছিয়ে এলাম। আমার হাত কাঁপছে। স্ত্রীকে জাগাতে গেলাম, কিন্তু থেমে গেলাম। এখন তাকে সব কথা বললে সে আরো ভয় পাবে। পরদিন সকালে জানলা দিয়ে আবার দেখলাম, না, কেউ নেই, সব স্বাভাবিক। কিন্তু সেই রাত থেকে প্রায় প্রতি রাত্রেই এই ঘটনা ঘটতে লাগলো। মাঝরাত্রে জেগে উঠব, সেই কণ্ঠস্বর শুনব, আর জানলা দিয়ে তাকালে দেখব কেউ একজন দাঁড়িয়ে আছে দূরে। একদিন সাহস করে বাইরে বেরিয়ে গেলাম। দেখতে চাইলাম যে ওটা আসলে কি, কিন্তু কাছে যেতে যেতেই সেই আকৃতি মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেল। আমার স্বাস্থ্য খারাপ হতে শুরু করলো। ঘুম হয় না ঠিক মতো, খাওয়া দাওয়ায় অরুচি, সবসময় একটা অস্বস্তি। অফিসের কাজে মনোযোগ দিতে পারি না। এমনকি আমার সহকর্মীরাও আমার এই অবস্থা লক্ষ্য করে। একদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু অনুভূতিটা যাচ্ছে না। সারা দিন মনে হচ্ছে আমাকে কেউ অনুসরণ করছে। সন্ধ্যায় বাড়ি ফিরছি। গাড়ি চালাতে চালাতে রিয়ার ভিউ মিররে তাকালাম। মনে হলো পেছনের সিটে কেউ বসে আছে। চমকে ব্রেক কষলাম। প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। আবার পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু আয়নায় আমি তখন স্পষ্ট দেখেছিলাম একজন মহিলা, সাদা শাড়ি পরা, চুলে ঢাকা মুখ, ঠিক আমার পেছনেই বসে আছে। বাড়িতে এসে আমি স্ত্রীকে আবার সব খুলে বললাম। সে খুব চিন্তিত হলো। বলল, আরেকবার পুরোহিতের কাছে যাও, তাকে সব বলো। পরদিনই গেলাম। পুরোহিতকে সব কথা খুলে বললাম। তিনি গম্ভীর হয়ে গেলেন। বললেন, ব্যাপারটা ভালো নয়। ওই আত্মা তোমাকে আঁকড়ে ধরেছে। তুমি ওর সংস্পর্শে এসেছিলে,
এখন ও তোমাকে আর ছাড়তে চাইছে না। একটা বড় পুজোর ব্যবস্থা করতে হবে। তিনি একটা বিশেষ পুজোর আয়োজন করলেন আমাদের বাড়িতে। সারা দিন ধরে মন্ত্রপাঠ, হোম, নানা রকম ক্রিয়াকার্য। স্ত্রী আর আমি পাশে বসে আছি। পুরোহিত ক্রমাগত মন্ত্র পড়ে চলেছেন। হঠাৎ বাড়ির সব বাতি নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল চারিদিক। শুধু হোমের আগুন জ্বলছে। পুরোহিত কিন্তু থামলেন না। তিনি আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। তারপর শুরু হলো দরজা জানলায় প্রচন্ড ঝাঁকুনির আওয়াজ। কেউ যেন জানলা দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। তারপর সারা বাড়ি জুড়ে অদ্ভুত শব্দ, কান্নার শব্দ, চিৎকারের শব্দ, হাসির শব্দ। স্ত্রী আমাকে আঁকড়ে ধরে বসে আছে। আমরা দুজনেই কাঁপছি, কিন্তু পুরোহিত শান্ত। তিনি যেন জানতেন যে এটা হবে। ভয় পেও না, শেষ চেষ্টা করছো, নিজেকে শক্ত রাখো, বললেন তিনি। এরপর যা হলো তা ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। আমাদের নিঃশ্বাস বেরোচ্ছে ধোঁয়ার মতো। আর সেই কণ্ঠস্বর, সে যেন এবার রাগে গর্জন করছে। তুমি আমার, তুমি আসবে গৌরব, তুমি আসবে। পুরোহিত আরো জোরে মন্ত্র পড়ছেন, হোমে ঘি ঢালছেন, আগুন উঁচু হয়ে উঠছে। হঠাৎ মনে হলো ঘরের এক কোণে একটা ছোট্ট ছায়া নড়ছে। তাকাতে দেখি সেই আকৃতি। এবার ধীরে ধীরে সেই ছায়াটা যেন ছোট্ট অবস্থা থেকে উঠে বসল। আস্তে আস্তে সারা ঘর জুড়ে ছড়িয়ে গেল সেই ছায়া আকৃতি। এবার আগের থেকে অনেক বেশি স্পষ্ট। মুখটা এবার দেখা যাচ্ছে। ভয়ঙ্কর। মুখে কোনো চামড়া নেই, শুধু হাড়, আর চোখের জায়গায় দুটো কালো কালো গহ্বর। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি চিৎকার করে উঠলাম। আমার স্ত্রীও চিৎকার করে উঠল। দেখো না ওদিকে, ওদিকে তাকিও না, তোমরা আমার দিকে তাকাও, পুরোহিত জোর গলায় বলে উঠলেন। আমরা কোনো মতে চোখ ফেরালাম। পুরোহিত এবার একটা শঙ্খ বাজালেন। তারপর একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করলেন। সেই আকৃতি চিৎকার করে উঠল, কান ফাটা চিৎকার। সারা বাড়ি কেঁপে উঠল। তারপর হঠাৎই সব থেমে গেল। চারিদিকে পিন পতন, নিস্তব্ধতা। বাতি জ্বলে উঠল আবার। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হলো। পুরোহিত এবার ধীরে ধীরে বললেন, গেছে, অন্তত আপাতত। আপাতত মানে? জিজ্ঞেস করলাম আমি। ওই আত্মা বন্দী হয়ে আছে ওই মন্দিরে। ওটা ওর স্থান। ওখান থেকে সম্পূর্ণ মুক্তি না হলে ও শান্তি পাবে না। তুমি শুধু ওর লক্ষ্য হয়ে গিয়েছিলে। এই পুজোর দ্বারা সেই সংযোগ আপাতত ছিন্ন করা গেছে, কিন্তু ও এখনো ওখানে আছে। তাহলে উপায়? উপায় একটাই, ওই মন্দিরে যেতে হবে। সেখানে একটা শান্তি পুজো করতে হবে। মন্দিরে বিগ্রহকে আবার স্থাপিত করতে হবে। তবেই ওই আত্মার মুক্তি হবে। তবেই এটা সম্পূর্ণ শেষ হবে। কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আর তোমাকে যেতে হবে না, আমি যাব কয়েকজনকে সঙ্গে নিয়ে। তবে তোমার থেকে ওই মন্দিরের লোকেশনটা আমাকে জেনে নিতে হবে। আমি তাকে ঠিক জায়গা বুঝিয়ে দিলাম। পরদিন তিনি কয়েকজন তান্ত্রিক আর তার সহযোগীদের নিয়ে সেখানে গেলেন। সারাদিন ধরে পুজো করলেন। তারপর ফিরে এসে বললেন, ওই আত্মা এখন মুক্ত হয়েছে, আর কোনো সমস্যা হবে না। সত্যি সেই থেকে আর কিছু হয়নি। রাত্রে সেই কণ্ঠস্বর শুনি না, জানলার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি না, গাড়ির আয়নাতেও কাউকে দেখি না। কিন্তু সেই ভয়টা রয়ে গেছে। সেই রাতের স্মৃতি, মন্দিরের সেই অভিজ্ঞতা সব এখনো জল জল করে মনে। কখনো কখনো রাতে ঘুম ভেঙে যায়।
তখন মনে হয় সব কি সত্যি শেষ হয়েছে, নাকি এখনো কোথাও লুকিয়ে আছে, অপেক্ষা করছে। পুরোহিত বলেছিলেন ওই মন্দিরে নাকি পুরো পরিবারের আত্মা ছিল, সবাই অশান্ত, বন্দী। তারা চাইতো মুক্তি, কিন্তু পাচ্ছিল না। যে কেউ সেখানে যেত তারা তাকে আঁকড়ে ধরার চেষ্টা করত। নিঃসঙ্গতায় ভুগছিল তারা। পুরোহিত যখন পুজো করছিলেন তখন তিনি নাকি স্পষ্ট দেখেছিলেন 4টে আত্মাকে, একজন বৃদ্ধ, একজন মহিলা আর 2জন তরুণী। তারা সবাই কাঁদছিল। পুজো শেষে তারা আলোর মধ্যে মিলিয়ে গেছিল, মুক্তি পেয়েছিল তারা। কিন্তু আমার মনে যে দাগ রয়ে গেছে তা কোনো দিন যাবে না। সেই ঠান্ডা স্পর্শ, সেই কণ্ঠস্বর, এগুলো আমার মস্তিষ্কে খোদাই হয়ে গেছে। এখন আমি আর সেই রাস্তা দিয়ে যাই না কোথাও। বর্ধমান যেতে হলেও অন্য পথ বেছে নিই। শুনেছি মন্দিরটা নাকি নতুন করে সারাই করা হয়েছে, সেখানে কালী মূর্তি বসেছে। ভালোই, কিন্তু যারা ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, সেই ভয়ের মন্দির কি ভেঙে ফেলা যায়? রণদীপ দা, সৌমতা, আপনাদের চ্যানেলে অনেক ভৌতিক গল্প শুনেছি, কিন্তু আমার এই অভিজ্ঞতা আমার নিজের কাছে সব থেকে ভয়ঙ্কর। কারণ এটা শুধু একটা রাতের ঘটনা নয়, এটা আমার জীবনের একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গেছে। এখন রাতে আমার একা থাকতে ভয় লাগে, অন্ধকার ঘরে ঢুকতে ভয় লাগে। সবসময় মনে হয় কেউ আমাকে দেখছে। আমার স্ত্রী আমাকে খুব সাপোর্ট করেছে, কিন্তু সেও ভয় পায়। ওরও ঘুম ঠিক মতো হয় না। আমার গাড়িটাও আমি বিক্রি করে দিয়েছি। সেই গাড়িতে বসতে আমি আর পারতাম না। নতুন একটা গাড়ি লাগিয়েছি, আর বাড়িতে নিয়মিত পুজো করি, তুলসী গাছ লাগিয়েছি। পুরোহিতের দেওয়া সেই কবজ সব সময় আমার গলায় ঝোলে। এইসব করে একটু নিরাপদ বোধ করি। এই ঘটনার অনেকদিন পরে সেই পুরোহিত ওই গ্রামের একজন বয়স্ক মানুষকে নিয়ে আর একবার আমার বাড়িতে এসেছিলেন। তার কাছে শুনেছিলাম ওই মন্দিরে নাকি একসময় নরবলি দেওয়া হতো, তারপর সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই যে পুরোহিত পরিবারটা ছিল, তারা নাকি গোপনে সেই প্রথা চালিয়ে যেত। একদিন ধরা পড়ে যায়, আর গ্রামবাসীরা রাগে উন্মত্ত হয়ে ওই পরিবারকে আক্রমণ করে। সেই মারামারিতেই বাড়ির যে বড় মেয়ে, যার পরের দিন বিয়ের কথা ছিল, সে মারা যায়। তারপর আস্তে আস্তে বাকিরাও মারা পড়ে। যাই হোক, সত্যি কি হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু যাই হোক না কেন সেটা ভয়ঙ্কর ছিল। আর সেই ভয়ঙ্কর ঘটনার ছাপ আমার জীবনে রয়ে যাবে সারা জীবন। আমার চিঠি শেষ করছি। ঘটনার শেষ হলেও ভয় আমার জীবন থেকে যাওয়ার নয়, তাই ভয়ের কথাই হয়তো মূল ঘটনার থেকে আমি বেশি লিখে ফেললাম, কারণ সেটাই আমার জীবনের এখন সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই পজিটিভ এনার্জি দিয়ে নিজেদের চারপাশ, নিজেদের জীবন ঘিরে রাখবেন। এই বলে আমি আমার চিঠি শেষ করলাম। নমস্কার। গৌরব রায়, রামপুরহাট। থ্যাংক ইউ গৌরব। তোমার ভয়ে, তোমার আতঙ্ক, এগুলো তো আমরা ভাগ করে নিতে পারবো না, কিন্তু হয়তো তোমার মনের কথা, এই যে তুমি অলৌকিকের সন্ধানের এই পুরো পরিবারের সঙ্গে শেয়ার করে নিলে, হয়তো এতে তোমার কিছুটা মনটা হালকা হবে, হয়তো কিছুটা ভয়ও কমবে। ভয়ের সেই বিপুল আতঙ্কের একটা পার্ট হয়তো তোমাকে ছেড়ে যাবে। এইটুকুই চাইতে পারি আমরা, এর থেকে বেশি আর কি বলবো। যাই হোক, তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে অলৌকিকের সন্ধানের নেক্সট এপিসোডে। ততদিনের মতো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ এরকম ঘটনা আরও লিখে পাঠাতে থাকো আমাদের। এত ঘটনা আসছে যে আমরা
সত্যি মানে পরপর এরকম ঘটনা পড়ে যাচ্ছি। কিছু ঘটনা হয়তো সিলেক্ট করতে পারছি না, প্লিজ রাগ করো না। আরো ঘটনা পাঠাতে থাকো, হয়তো তোমার ঘটনাও আমরা এইভাবেই একটা নতুন চিঠিতে পড়ে শোনাবো অলৌকিকের সন্ধানের পুরো ফ্যামিলির কাছে। আজকের মতো টাটা, গুড নাইট। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।